প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। তোমরা বাস্তবতা সবাই জানো যে প্যান্ডেমিকের কারণে আমরা বাধ্য হচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার জন্য। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং পড়াশোনাটা কন্টিনিউ করবে। একাদশ শ্রেণীতে যারা পড়ো কমার্স ফ্যাকাল্টিতে বা ব্যবসায় শিক্ষায়, তাদেরকে উদ্দেশ্য করে আজকের ক্লাস ফিনান্স, ব্যাংকিং এবং বিমা প্রথম পত্রের যে চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করব, বোর্ডে যেমনটা দেখতে পাচ্ছ, টাইম ভ্যালু অফ মানি, বাংলা হচ্ছে গিয়ে অর্থের সময়মূল্য। তোমরা ফিনান্সের সম্ভবত তৃতীয় চ্যাপ্টার, এটা প্রথম পত্রে। তো এই চ্যাপ্টারটার বেসিক অল্প সময় আলোচনা করে আমি ম্যাথমেটিক্যাল বিষয়টার দিকে চলে যাব সরাসরি। বোর্ডে যেমনটা দেখতে পাচ্ছ, এটা আমি ডিসকাস করব, আলোচনা করব একটু পরে। আগে তাত্ত্বিক বিষয়টা আমরা আলোচনা করি যে অর্থের সময়মূল্য বলতে আসলে আমরা কি বুঝি। তোমরা প্রায়শই পত্রপত্রিকায়, মিডিয়াতে, টেলিভিশনে, প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে শুনতে পাও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন। তোমরা কি এই কথাটা, এই তথ্যটা, এই বিষয়টা জানার পর মাথায় করে বালতি ভরে পানি নিয়ে বাজারে যাও আগুন নিভানোর জন্য, নাকি ভাবো, বুঝো যে আসলে বলতে চাচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে? এই যে কথাটা, এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থটা কি যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে? এটা, এই বিষয়টাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। কিংবা প্রায়শই তোমরা শোনো মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, বা যখন বাজেট হয় আমাদের দেশে পার্লামেন্টে, দেখবে যে জুন মাসে যখন বাজেট হয় তখন কতগুলা খুব গুরুত্বপূর্ণ টপিক সেখানে আসে বারবার ঘুরে ফিরে, যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি 2 ডিজিটের নিচে রাখা হবে। এই কথাগুলোর অর্থ কী? এই টোটাল বিষয়গুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব অর্থের সময়মূল্য জ্ঞান এর নিয়ে। শুরুতে আরেকটা কথা বলে নিই, এই চ্যাপ্টারের জ্ঞান তোমাদের সারা জীবন কাজে লাগবে, শুধু ইন্টারমিডিয়েটে নয়, স্নাতক পর্যায়ে, স্নাতকোত্তর পর্যায়ে, বিবিএ করো, এমবিএ করো, সিএ করো, অনার্স করো, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, তোমরা শিক্ষা জীবনে যতদিন কন্টিনিউ করবে এই চ্যাপ্টারের জ্ঞান তোমাদের সামনে বারবার আসবে। শুরুতে আমি বলে দিলাম, কাজে তোমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করো। আর পাশাপাশি বাস্তব জীবনে এটার কিছু প্রয়োগ আছে, তোমরা বুঝতে পারবা। ধরো আমি তোমাকে একটা প্রস্তাব দিলাম, তুমি আজকে 10,000 টাকা নিবা কিনা, আর বিকল্প বললাম 10 বছর পরে তোমাকে আমি 15,000 টাকা দিব। তোমার সামনে দুইটা প্রস্তাব, এক, নগদ এই মুহূর্তে 10,000 টাকা দিব, নিবা কিনা, অথবা 10 বছর পরে 15,000 টাকা দিব। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 10,000 টাকার থেকে তো 15,000 টাকা অনেক বেশি, 15,000 টাকা নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু আমরা অর্থের সময়মূল্য করার পর বুঝতে পারবো আসলে কোন অর্থের ক্ষমতা বেশি। যাই হোক, তাত্ত্বিক বিষয়ে আমি শুরু করে দিলাম। আমরা যখন বলি আজকের 1 টাকা 1 বছর পরের 1 টাকার সমান না, কি বোঝাতে চাই? বোঝাতে চাই অর্থের ক্রয় ক্ষমতা, অর্থের ক্রয় মূল্য। অর্থাৎ তুমি আজকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যা তুমি কিনতে পারবা তোমার ভোগ করার জন্য, 1 বছর পরে, 2 বছর পরে ওই একই পরিমাণ অর্থ দিয়ে তুমি কিন্তু ওই পণ্যটা, ওই সেবাটা তুমি ক্রয় করতে পারবা না। কেন পারবা না? খুব স্বাভাবিক, কারণ 1 বছর, 2 বছর, 3 বছর অর্থাৎ সময়ের সাপেক্ষে টাকা তার ক্রয় ক্ষমতা কিছুটা হারিয়ে ফেলে। এই যে হারিয়ে যাওয়ার বিষয়টা, টাকার ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার যে বিষয়টা, এটাই হচ্ছে গিয়ে অর্থের সময়মূল্য। অর্থাৎ অর্থ সময়ের সাথে সাথে ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলে, কখনো কখনো ক্রয় ক্ষমতা সে আবার অর্জনও করে। এই বিষয়টি হচ্ছে অর্থের সময়মূল্য। তোমরা নিশ্চয় জানো যে অর্থ নিজেই সমস্ত বস্তু, সমস্ত সম্পদের মূল্য নির্ধারণকারী একটি উপাদান। আমরা যখন বলি এই শার্টটির দাম কত, আমরা যখন বলি এই বাড়িটির দাম কত, আমরা যখন বলি এই গাড়িটির দাম কত, তখন তোমরা কি বুঝো? টাকার মূল্যমান দিয়ে ওটাকে জানতে চাও। এই শার্টটির দাম 1,000 টাকা, এই বাড়িটির দাম 1 কোটি টাকা, এই গাড়িটির দাম 10 লাখ টাকা। আজকে আমরা যেটা শিখব, যে মুদ্রা দিয়ে, যে অর্থের সাপেক্ষে তুমি পণ্যটার মূল্য নির্ধারণ করতেছ, সেই অর্থের নিজেরই একটি ক্ষমতা আছে, সেই অর্থের নিজেরই একটা মূল্য আছে, এবং সেটা সময়ের সাথে সাথে বাড়ে এবং কখনো কমে। মূলত কমে, কখনো কখনো বাড়ে, সেটা খুব রেয়ার। এই যে বিষয়টা, যেটা আমরা বলতে চাচ্ছি, সময়ের সাথে সাথে মুদ্রা তার ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলে, আর এই বিষয়টাই অর্থের সময়মূল্য। আজকের 1 টাকা 1 বছর পরের 1 টাকা সমান না, তোমাকে তুলনা করতে হবে সমবস্তুর সাথে সমবস্তুর। মানে কি? মানে হচ্ছে আজকের 1 টাকা 1 বছর পরে কত টাকার সমান, আগে তুমি সেটা নির্ধারণ করো, তারপরে 1 বছর 1 টাকার সাথে ওই টাকার তুলনা করো।
অথবা 1 বছর পরের 1 টাকা আজকের কত টাকার সমান আগে সেটা বের করো, তারপরে তুমি আজকের 1 টাকার সাথে তুলনা করো। অর্থাৎ বর্তমানের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সাথে ভবিষ্যতের ওই একই পরিমাণের অর্থের কখনোই তুলনা করা ঠিক হবে না। যেটা করতে হবে, দুটো অর্থকেই হয় বর্তমান মূল্যে নিয়ে আসতে হবে, দুটো অর্থকেই হয় ভবিষ্যৎ মূল্যে নিয়ে যেতে হবে, তারপরে তুলনা করলে সেটা হবে ন্যায় বিচার, সেটা হবে যৌক্তিক, সেটাই হবে বিজ্ঞানসম্মত বিষয়। কারণ ক্ষমতা, ক্রয় ক্ষমতা, জেনারেল পারচেজিং পাওয়ার সময়ের সাথে সাথে হ্রাস বৃদ্ধি ঘটে। তাহলে আমরা এক কথায় অর্থের সময় মূল্য বলতে কি জানলাম সময়ের সাথে সাথে মুদ্রা তার ক্রয় ক্ষমতাকে হারিয়ে ফেলে। এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। আজকের 1 টাকা 1 বছর পরের 1 টাকা সমান না, কারণ আজকের 1 টাকা দিয়ে যা কিনতে পারবো 1 বছর পরে 1 টাকা দিয়ে আমি তা কিনতে পারছি না। তাহলে যখন বলে বাজারের আগুন লেগেছে, দ্রব্য বাজারে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন লাগছে, এই কথার অর্থই হচ্ছে গিয়ে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, অর্থাৎ টাকার ক্ষমতা কমে গেছে। মনে রাখতে হবে, একটি পণ্যের দাম নির্ধারিত হয় তার থেকে প্রাপ্য উপযোগের ভিত্তিতে। একটি পণ্য ভোগ করে তুমি কি সুবিধা পাবা তার সাপেক্ষে একটা পণ্যের মূল্য নির্ধারিত হয়। একটা উদাহরণ দিই, ধরো তুমি আজকে একটা ডিম যদি তুমি খাও 100 ক্যালোরি খাদ্য শক্তি পেলা। এখন 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর ওই ডিম থেকে কিন্তু একই 100 পরিমাণ 100 ক্যালোরি খাদ্য শক্তি তুমি পাবা। তাহলে ডিম থেকে প্রাপ্য উপযোগটা তো স্থির, তাহলে ডিমের দামটা কেন বাড়তেছে কমতেছে? তাহলে বোঝা গেল ডিমের দাম বাড়ে না কমে না, আসলে ডিমের দাম নির্ধারণকারী মুদ্রার ক্ষমতা বাড়ে বা কমে। আজকে 10 টাকা দিয়ে তুমি একটা ডিম কিনতে পারো, 5 বছর পরে যদি 15 টাকা লাগে, তার অর্থই হচ্ছে আজকের 10 টাকার যে ক্ষমতা 5 বছর পরে 15 টাকা লাগবে ওই ক্ষমতাকে পূরণ করার জন্য। এই বিষয়টি হচ্ছে অর্থের সময়গুলো। তোমরা চ্যাপ্টার থেকে তাত্ত্বিক বিষয়গুলো জেনে নেবা, যে অর্থের সময় পছন্দনীয়তা কী জিনিস, অর্থের মূল্য, সময় মূল্য নির্ধারণ করার সুবিধাটা কি, গুরুত্বটা কি, কেন এটা জানা জরুরি। এই তাত্ত্বিক বিষয়গুলো আমি এখানে খুব একটা আলোচনা করব না, তোমরা বই থেকে দেখে নিও। আমি ম্যাথমেটিক্যাল বিষয়টা আলোচনা করব যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। আমি একটু ক্লু দেই যে অর্থের সময় পছন্দনীয়তা বিষয়টা হচ্ছে গিয়ে মানুষ ভোগবাদী, মানুষ বর্তমানটাকেই বেশি প্রাধান্য দেয়। তোমাকে যদি আমি প্রতিশ্রুতি দিই এখন 1 লাখ টাকা দিব, 5 বছর পরে 1 লাখ টাকা, তুমি এখন 1 লাখ টাকা নিতে চাইবে, কারণ তুমি জানো এখনই 1 লাখ টাকা তোমার প্রয়োজন ভোগ করার জন্য, এখনই 1 লাখ টাকার প্রয়োজন তোমার বিনিয়োগের সুবিধা গ্রহণ করার জন্য, এখনই 1 লাখ টাকা প্রয়োজন, কারণ 1 বছর পরে, 5 বছর পরে 1 লাখ টাকা ঝুঁকি, অনিশ্চয়তার কারণে নাও পেতে পারো। এই যে বিষয়টা আমরা বর্তমান মূল্যকে প্রাধান্য দিচ্ছি ভবিষ্যৎ মূল্যের উপরে, এটাই হচ্ছে গিয়ে অর্থের সময় পছন্দনীয়তা। জেনে নিও, ভোগের কারণ, ভোগবাদী হয় মানুষ অনিশ্চয়তার কারণে, কিংবা বর্তমানে বিনিয়োগ সুবিধা গ্রহণ করার জন্য, যে কারণে হোক মানুষ বর্তমান মূল্যটাকে প্রাধান্য দেয়। আর অর্থের সময় মূল্য কেন জরুরি? অর্থের সময় মূল্য জরুরি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে তুমি কোনো একটি বিনিয়োগ প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে অর্থের সময় মূল্য তোমাকে খুব সহায়তা করবে। অর্থের সময় মূল্যের কনসেপ্ট ছাড়া, ধারণা ছাড়া তুমি কখনোই সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবে না। কোন প্রজেক্টটাকে গ্রহণ করা উচিত, কোনটাকে করা উচিত না, অর্থের সময় মূল্য তোমাকে সহায়তা করবে সিদ্ধান্ত গ্রহণে। আরেকটা কথা এই ফাঁকে বলে নিই, যেহেতু মাথায় আসলো, এই চ্যাপ্টারের জ্ঞানের সাপেক্ষে এই চ্যাপ্টারে তুমি যা শিখবে তার ভিত্তিতে তোমাকে আরও 2-3টা চ্যাপ্টারের অ্যান্সার করতে হবে। কাজে এই চ্যাপ্টারের জ্ঞানে যদি তোমার ঘাটতি থাকে, তুমি কিন্তু ক্যাপিটাল বাজেটিং, তারপরে ধরো কস্ট অফ ক্যাপিটাল, ওই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু তুমি পারবে না, বুঝবে না। কাজেই এই চ্যাপ্টারটা ভালো করে শিখে নিবা, যাতে করে ওই চ্যাপ্টারগুলো তোমার জন্য সহজ হয়ে যায় বোঝার জন্য। তাহলে তাত্ত্বিক আলোচনা আমি এই পর্যন্ত রাখলাম, তোমরা বাকিটা বই থেকে দেখে নিও, বই থেকে ডিটেলস পড়ে নিও। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমরা ওভার ফোনে যোগাযোগ করতে পারো, প্রশ্ন করতে পারো। আমি তাহলে বোর্ডে চলে যাচ্ছি। তোমরা খেয়াল করো, টাইম ভ্যালু অফ মানিকে আমি সংক্ষেপে TVM, টাইম ভ্যালু অফ মানি সংক্ষেপে লিখেছি। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এদিকে লিখেছি ফিউচার ভ্যালু, ওদিকে লিখেছি প্রেজেন্ট ভ্যালু। মূলত এই চ্যাপ্টারে আমরা হয় কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের ভবিষ্যৎ মূল্য বের করব, অথবা ভবিষ্যতে প্রাপ্য বা প্রদেয় কোনো অর্থের বর্তমান মূল্য বের করবে। অর্থাৎ আমাদেরকে এই চ্যাপ্টারে মূলত ফোকাস করতে হবে কিভাবে নির্দিষ্ট পরিমাণ অর্থের ভবিষ্যৎ মূল্য বের করতে হয় এবং কিভাবে নির্দিষ্ট পরিমাণ অর্থের বর্তমান মূল্য বের করতে হয়। অর্থাৎ চ্যাপ্টারটাকে আমি 2 ভাগে ভাগ করতে পারি, ফিউচার ভ্যালু বের করার প্রবলেম এবং প্রেজেন্ট ভ্যালু বের করার প্রবলেম। আমি শুরুতে ফিউচার ভ্যালু বের করার প্রবলেমগুলোটাকে আলোচনা করব, পরে ভিডিওর শেষে দিকে আমি প্রেজেন্ট ভ্যালু বের করার আলোচনাটুকু করব। তাহলে আপাতত তোমরা এই অংশটুকুর উপর ফোকাস করো।
আপাতত তোমরা এই অংশটুকু তো ফোকাস করো, যেখানে আমি ফিউচার বলে বের করার গাণিতিক প্রবলেমগুলো সলভ করার আলোচনাটা রেখেছি, এবং এটা শেষ হলে পরে প্রেজেন্ট ভ্যালুতে চলে আসবো। তাহলে তোমাদের মনোযোগ আপাতত এই বেরিবাদের এদিকটায়, ওদিকটা আপাতত যেও না, এদিকে তাকাও। কি লিখেছি? ফিউচার ভ্যালু, এফবি, ভবিষ্যৎ মূল্য। এটাকে আরও একটা নামে ডাকা হয় টার্মিনাল ভ্যালু, ফিউচার ভ্যালু বা টার্মিনাল ভ্যালু, যেটাই হোক না কেন আমরা ফিউচার ভ্যালু বলতেই অভ্যস্ত, আমরা ফিউচার ভ্যালুই বলবো বা এফবি। খেয়াল করো, ফিউচার ভ্যালুকে আমি 3টা সাব ক্যাটাগরিতে ভাগ করেছি। এক জায়গায় লিখেছি এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য বের করা, আরেক জায়গায় লিখেছি মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য বের করা, এবং আরেক জায়গায় লিখেছি বার্ষিক ভিত্তি। আমি যদি একটু ঘুরিয়ে দিই তাহলে হয়তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা ফিউচার বলে বের করবো মূলত এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য বের করা শিখব, আমরা মিশ্র নগদ প্রবাহের এর ভবিষ্যৎ মূল্য বের করা শিখব, এবং আমরা শিখব বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য বের করতে হয় কীভাবে। শুরুতে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য বের করা শিখব। আগে জেনে নেই এককালীন অর্থ বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। এটাকে অনেকটা নামে ডাকা হয়, এককালীন বা থোক বা মানে ধরো তুমি বাজারে গেছো মাছ কেনার জন্য, মাছ গুঁড়া মাছ কিনতেছো, ভাগা দিয়ে রেখেছে। এখন তুমি বলতেছো ভাগা টাকা বুঝি না, সবগুলো একত্রে। এই যে তুমি সবগুলোকে একত্রে কল্পনা করতে চাচ্ছ একবারে, এখানে বারবার আর কেজি ধরে আধা কেজি 1 কেজি করে ভাগ করা হচ্ছে না, একবারে সবগুলোর দাম কত। এককালীন অর্থ বা থোক, এই কথার অর্থ হচ্ছে কি, যখন তুমি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো একটি জায়গায় রাখতেছো, ব্যাংকে বা কোনো একটা আর্থিক প্রতিষ্ঠানে, এবং তুমি জানতে চাচ্ছ এই টাকাটা ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পরে কত টাকায় পরিণত হবে। ধরো তুমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছো, বুঝতে সহজ হবে, 5 লাখ টাকা রেখে দিছো ব্যাংকে, যে 20 বছর পরে আমি এটা ভাঙবো, দেখতে চাই সুদে আসলে এটা কত টাকায় পরিণত হয়। এই যে বিষয়টা, তুমি একবারই ব্যাংকে টাকা জমা রাখছো, দ্বিতীয়বার আর ব্যাংকে টাকা জমা রাখবা না, এবং নির্দিষ্ট একটা সময় যখন হবে, যখন এটা ম্যাচিউরড হবে পিরিয়ডটা, তখন তুমি সেটাকে ভাঙিয়ে নিয়ে আসবা, নিশ্চয় অনেক বড় একটা অ্যামাউন্টে পরিণত হবে সুদে আর আসলে। এই ধরনের প্রবলেমগুলোকে আমরা বলছি এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়, অর্থাৎ একবারই টাকা জমা রাখবে। তুমি অঙ্কটা পড়ে যেটা বোঝার চেষ্টা করবা, এখানে কি বারবার টাকা জমা রাখতেছে না একবারই টাকা জমা রাখতেছে। একটা উদাহরণ দিয়ে তাহলে তুমি বুঝতে পারবা। ধরো বললাম মিস্টার করিম সোনালী ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখলেন, তাহলে সোনালী ব্যাংক যদি তোমাকে 10% সুদ প্রদান করে, 10 বছর পরে সুদে আসলে তুমি কত টাকা সোনালী ব্যাংক থেকে প্রত্যাশা করতেছো, কত টাকা পাবা। এই যে তুমি একবারই 1 লাখ টাকা তুমি আজকে রাখছো, মনে করো 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 1 লাখ টাকা রেখে দিয়েছো, 10 বছর পর অর্থাৎ 2030 সালে গিয়ে তুমি সেই ডিপোজিটটা ভেঙে নিয়ে আসবা, সুদে আসলে কত টাকা পাওয়া যাবে। এই যে বিষয়টা তুমি এখানে খেয়াল করে, একবারই টাকা জমা রাখা হচ্ছে, একবার, দ্বিতীয়বার এখানে টাকা জমা রাখা হবে না, একবারে নির্দিষ্ট সময় পরে 2030 সালে তুমি সুদে আসলে টাকাটা নিয়ে আসবা। তাহলে এককালীন অর্থের মূল ফোকাসটা কোথায়? একবারই টাকা জমা রাখা হবে, দ্বিতীয়বার এখানে টাকা জমা রাখা হবে না, এটা সুদে আসলে কত টাকায় পরিণত হয়। এটি হচ্ছে কি এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সমস্যা। তাহলে এবার ফর্মুলাটা খেয়াল করো, এফবি যেটা বলতে চাচ্ছিলাম, ফিউচার ভ্যালু আমরা বের করবো সমান সমান কীভাবে, পিবি মানে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। ওই যে আজকে 1 লক্ষ টাকা জমা রাখতেছো, 1 লক্ষ টাকা, 1 তো 1, আর হচ্ছে গিয়ে সুদের হার, তুমি এখানে আর লিখতে পারো অথবা আইও লিখতে পারো। ইন্টারেস্ট, আই মানে ইন্টারেস্ট, আর মানে রেট অফ ইন্টারেস্ট, একই জিনিস, টু দি পাওয়ার এন। এন হচ্ছে গিয়ে সময়, ওই যে 10 বছর পরে, 5 বছর পরে, ভবিষ্যতে কত বছর পরে তুমি টাকাটা পেতে চাচ্ছ, এটি হচ্ছে গিয়ে এন। তাহলে আমি একটু আগে যে প্রবলেমটা বললাম, মিস্টার করিম সোনালী ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখলেন, সোনালী ব্যাংক যদি 10% করে সুদ প্রদান করে, তাহলে 10 বছর পরে সুদে আসলে তিনি কত টাকা পাবেন। তাহলে আবার খেয়াল করো, কত টাকা তুমি রাখতেছো এখানে, 1 লক্ষ টাকা, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। আজকে তুমি 1 লাখ টাকা রাখতেছো, এটা তোমার জন্য প্রেজেন্ট ভ্যালু। সুদের হার, ব্যাংক কত পার্সেন্ট সুদ দিবে, 10%। আর বা আই, কত বছর পরে তুমি চাচ্ছ, 10 বছর পরে, তাহলে এন হচ্ছে 10। আমি যদি এখানে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি, প্রেজেন্ট ভ্যালু 1 লক্ষ টাকা, 1 তো 1, সুদের হার 10% মানে 0.10, এন হচ্ছে গিয়ে 10। সলভ করলে যা বের হবে এটাই হচ্ছে গিয়ে তোমার ফিউচার ভ্যালু। অঙ্কটা আমার এখানে টার্গেট না, মুখ্য বিষয় না, আমি জানতে চাচ্ছি কিভাবে তুমি এখানে এটা বের করবে। বোর্ড কি ক্লিয়ার হচ্ছে কি না আমি বুঝতে পারছি না, এবার হয়তো বা ক্লিয়ার। আচ্ছা,
প্রযুক্তির কিছু বিড়ম্বনা থাকবে, তোমরা এগুলোকে সহজভাবে নেবে। তাহলে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য বের করার ফর্মুলা মুখস্থ করো। ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। আবার ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু মানে গুণ 1 প্লাস আর টু দি পাওয়ার n। এখানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কি আজকে তুমি কত টাকা জমা রাখতেছো, এখানে আর বা সুদের হার হচ্ছে কত পার্সেন্ট সুদ দিবে, 10% মানে 0.10, আর n হচ্ছে কি 10 বছর। ওই যে সোনালী ব্যাংকে 1 লাখ টাকা জমা রেখেছো, 10 বছর পরে 10% সুদে আসলে কত টাকা পাওয়া যাবে, আমি মান বসালাম, ক্যালকুলেটরের সহায়তা নিয়ে অঙ্কটা সলভ করে ফেললাম। তাহলে আমি আশা করছি তোমরা এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য কীভাবে বের করতে শিখতে পেরেছো, কিছুটা হলেও জানতে পেরেছো। এবার আমরা চলে আসব মিশ্র নগদ প্রবাহের কিভাবে ভবিষ্যৎ মূল্য বের করতে হয়। আগে আমরা জেনে নিই মিশ্র বলতে এখানে কি বোঝাচ্ছি। প্রথম প্রবলেমটাতে কি ছিল, তুমি একবারই 1 লাখ টাকা রেখে আসছো, 10 বছর পরে সুদে আসলে 10% কত টাকা পাওয়া যাবে, ব্যাস এককালীন অর্থে একবারই রাখা হচ্ছে, একবারই রাখা হচ্ছে, একবারই রাখা হচ্ছে। এখন যদি এরকম হয় যে আমি এই জায়গাটা একটু হেল্প নিলাম, এই বক্সটা একটু খেয়াল করো, আমি আলোচনা করতেছি মিশ্র নগদ প্রবাহের কীভাবে ভবিষ্যৎ মূল্য বের করতে হয়। বোর্ডকে ফ্রি করে দেওয়ার জন্য এই জায়গাটুকু আমি মুছে দিলাম, সরি শুধু ফর্মুলাটা থাকবে 1 প্লাস আর টু দি পাওয়ার n, শুধু ফর্মুলাটা থাকলো। এবার তোমরা মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য বের করে আমরা শিখব। তুমি কল্পনা করো 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তুমি 10,000 টাকা ব্যাংকে জমা রেখেছ। 2021 সালের জানুয়ারি মাসে তুমি ব্যাংকে গিয়ে রেখেছো 20,000 টাকা। 2022 সালে তুমি জানুয়ারি মাসের 1 তারিখে ব্যাংকে রেখেছো মনে করো 5,000 টাকা। ধরো তোমাকে বললো সুদের হার হচ্ছে 10%, তাহলে 2022 সালের ডিসেম্বরের 31 তারিখে তুমি কত টাকা পাবা। বোর্ডের লেখা যদি স্পষ্ট বোঝা না যায় তোমরা আমার কথাগুলোকে খেয়াল করবে। আমি যে প্রবলেমটা এখানে রাইজ করলাম, প্রবলেমটা তোমাদের সামনে আনলাম কি, 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তুমি 10,000 টাকা রেখেছো 20 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, 20 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তুমি আবার রেখেছো 20,000 টাকা। তুমি কিন্তু একবার টাকা রাখো নি, আবার গিয়ে দ্বিতীয়বার টাকা রাখতেছো। 2022 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আবার তুমি রেখেছো 5,000 টাকা। এবার প্রশ্ন করছে ব্যাংক যদি আমাকে 10% সুদ প্রদান করে, তাহলে 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে আমি এই সবগুলো টাকা একত্রে যদি তুলি কত টাকা পাবো। প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। মিশ্র কথার অর্থ কি? মিশ্র কথার হচ্ছে তুমি একাধিকবার টাকা জমা রাখবা। মিশ্র কথার অর্থ হচ্ছে কি তুমি একাধিকবার ভিন্ন ভিন্ন সময়ে টাকা রাখবা, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিমাণ টাকা রাখবা। যখন তুমি মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য অথবা বর্তমান মূল্য বের করো, তোমাকে খুব মনোযোগ দিয়ে যেটা খেয়াল করতে হবে, কোন টাকা কত সময় খাটতেছে। 10,000 টাকা কত সময় খাটতেছে, 20,000 টাকা কত সময় ব্যাংকে থাকতেছে, 5,000 টাকা কত সময় ব্যাংকে থাকতেছে। তুমি সিম্পলি একটা জিনিস খেয়াল করো, ধরো আমি তোমার কাছ থেকে সুদে 10,000 টাকা নিলাম। তুমি কল্পনা করো যে গ্রামে ফরিয়া যারা সুদ খায় তাদের মতো করে একটা জিনিস কল্পনা করে বোঝার সুবিধার্থে, ধরো তোমার কাছ থেকে আমি 10,000 টাকা ঋণ নিলাম, যে আমি তোমাকে মাসে মাসে 1,000 টাকা করে সুদ দিয়ে যাব। আচ্ছা, তাহলে 3 মাস পর আমি তোমাকে কত টাকা সুদ দিব? স্যার 3 মাস পরে আপনি যেহেতু টাকাটা 3 মাস তোমার টাকা আমার কাছে 3 মাস তোমার কাছে, আমি তোমাকে 3 মাসে সুদ দিব। যদি এরকম হয় যে তোমার টাকা আমি 1 মাস রেখে তাহলে আমি 1 মাসে সুদ দিব, যদি তোমার টাকা আমি 1 বছর রাখি তাহলে আমি তোমাকে 1 বছরের সুদ দিব। অর্থাৎ তোমার টাকা আমার পকেটে যত দিন থাকবে, যত মাস থাকবে, যত বছর থাকবে, তত সময়ের সুদ হবে। তোমাকে খেয়াল রাখতে হবে কোন টাকা কত সময় ব্যাংকে থাকতেছে, কোন পরিমাণ অর্থ কত সময় ধরে ব্যাংকে থাকতেছে। যে টাকা যত সময় ব্যাংকে থাকবে ওই টাকার উপর তত বছর বা তত মাসের সুদ হবে। আমি যদি বোর্ডের এই ফাঁকা অংশটা যদি হেল্প নেই, এগুলো ভুলে যাও। আমি যদি বোর্ডে খেয়াল করো 20, 21, 22, এটা 20 সাল, এটা 21 সাল, এটা 22 সাল, এটা 20 সাল, এটা 21 সাল, 2020, 2021, 2022। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, খুব মনোযোগ দিয়ে, সর্বোচ্চ মনোযোগ চাই আমি। 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 10,000 টাকা রেখেছো,
এটা 2020 সাল, এটা মনে করো বছরের শুরু 2020 সালের জানুয়ারি, এটা হচ্ছে 2020 সালের 31শে ডিসেম্বর অথবা 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, অর্থাৎ এটা হচ্ছে 2020 সালের শেষ, 2021 সালের শুরু। এটা তাহলে কি 2021 সালের শেষ, 2022 সালের শুরু। এটা কি 2022 সালের শেষ। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম, 2020 সালের শুরুতে যে তুমি যে 10,000 টাকা রেখেছো, এই যে 10,000 টাকা রেখেছো, এই টাকাটা যদি 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে গিয়ে আমি ব্যাংক থেকে উত্তোলন করি, তাহলে কত সময়ের সুদ পাবো? স্যার খুব সহজ, 2020 সালের শুরুতে রাখতেছেন তো, হ্যাঁ, তাহলে 2020 সাল পুরোটা সুদ হবে, 2021 সাল পুরোটা সুদ হবে, 2022 সালের 31শে ডিসেম্বর আপনি তুলবেন না, হ্যাঁ, তাহলে 2022 সালেরও পুরো বছরের সুদ হবে, অর্থাৎ 10,000 টাকার উপর সুদ হবে 3 বছরের। এই 10,000 টাকা 3 বছর খাটতেছে, 3 বছর খাটতেছে, তাহলে 10,000 টাকার জন্য এন হবে 3 বছর। খুব সহজ, কারণ 10,000 টাকা 3 বছর খাটবে, এটার উপর সুদ হবে 3 বছরের। তাহলে এবার আমার প্রশ্ন, 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তুমি যে 20,000 টাকা রাখতেছো, এটার উপর সুদ হবে কত বছর? ছবি সহায়তা নেই, কবে রাখতেছো? 2021 সালের জানুয়ারি 1 তারিখে, যে 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে রাখতেছো 20,000 টাকা, তাহলে এই টাকাটা কত বছর খাটতেছে? খুব সহজ স্যার, 2021 সালের জানুয়ারি মাসে রাখতেছি না আমি, হ্যাঁ, তাহলে 2021 সাল পুরোটা সুদ পাবো, 2022 সালের 31শে ডিসেম্বরে তো, হ্যাঁ, তাহলে 2022 সালেরও আমি সুদ পাবো, তাহলে 20,000 টাকা খাটবে আমার পুরো 2 বছর, তাহলে 20,000 টাকার জন্য এন হবে 2 বছর। সহজ। তাহলে এবার 2022 সালের জানুয়ারি মাসের 1 তারিখে যে টাকাটা তুমি রাখতেছো, তার উপর সুদ হবে কত বছর? খুব সহজ, 22 সালের শুরুতে রাখতেছি আমি 5,000 টাকা, আর 22 সালের শেষে গিয়ে আমি জানতে চাচ্ছি, তাহলে এই টাকার 1 বছর খাটতেছে, 1 বছরের সুদ দিবা, তাহলে এটার জন্য এন হবে 1 বছর। মানে তুমি কল্পনা করো, এটা করিম, এটা রহিম, এটা জব্বার। করিমের কাছ থেকে টাকা নিছো 10,000 টাকা, ওরে 3 বছর পরে দিবা, তাহলে 3 বছরের সুদ দিবা। রহিমের কাছ থেকে তুমি টাকা নিছো 20,000 টাকা, 2 বছর পরে 22 সালে তারা তুমি ফেরত দিবে, তাহলে তাকে তুমি 2 বছরের সুদ দিবা। জব্বারের কাছ থেকে আমি নিচে মনে করো 5,000 টাকা, তাহলে জব্বারকে 1 বছর পরে 1 বছরের সুদ দিবা। যে টাকা যত দিন, যত মাস, যত বছর খাটবে, তত সময়ের সুদ হবে। মিশ্র নগদ প্রবাহের অঙ্ক যখন করবা, সাবধান, মাথায় রাখবা যেটা, যে অর্থ যত সময় খাটবে, ওই অর্থের উপর তত সময় বা তত বছর বা তত মাসে সুদ হবে। আবার বলতেছি আমি, যে অর্থ যত বছর খাটবে, যত মাস খাটবে, যত দিন খাটবে, ওই অর্থের উপর তত বছর, তত মাস, তত দিনের সুদ হবে। তাহলে এবার যদি তোমরা এতটুকু আলোচনা বুঝে থাকো, আমি একটা কোশ্চেন করবো তোমাদেরকে, দেখি তোমরা জবাব দিতে পারো কিনা। সিম্পলি একটা শব্দ আমি পরিবর্তন ঘটাইব। 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 10,000 টাকা জমা রাখলে, 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখেই 20,000 টাকা জমা রাখলে, 2022 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 5,000 টাকা জমা রাখলে, আর সুদ যদি হয় 10%, তাহলে 2022 সালের জানুয়ারি মাসের 1 তারিখে কত টাকা তুমি পাবা? ফিউচার ভ্যালু কত হবে? প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, আমি জানতে চাচ্ছি 2022 সালের শুরুতে এসে ফিউচার ভ্যালু কত হবে? আমি জানতে চাচ্ছি 2022 সালের শুরুতে ফিউচার ভ্যালু কত হবে। কথা আগে যেটা ছিল, যে অর্থ যত সময় খাটবে, ওই অর্থের উপর তত সময় সুদ হবে। এই জায়গা থেকে আমরা এক চুলো নড়ব না। তাহলে 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 10,000 টাকা রাখতেছো, এটা কত সময় খাটবে? 2020 পুরোটা, 2021 পুরোটা, আর 22 সালের জানুয়ারি পর্যন্ত। তাহলে প্রথম 10,000 টাকারও 2 বছরে খাটতেছে, কাজে 2 বছরের সুদ হবে। এবার প্রথম 10,000 টাকার জন্য এন হবে 2 বছর। তারপরে 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে যদি তুমি 20,000 টাকা রাখতেছো, স্যার 21 সালের শুরুতে আমি রাখতেছি এবং 22 সালের শুরুতে আমি জানতে চাচ্ছি, তাহলে 20,000 টাকা তো মাত্র 1 বছর কাটতেছে। এবার এটার জন্য অ্যান হয়ে যাবে 1 বছর। আর 2022 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 5,000 টাকা রাখতেছি, 2022 সালের জানুয়ারি মাসের 1 তারিখেই ওই টাকাটার ভবিষ্যৎ মূল্য জানতে চাচ্ছে কত, তাহলে একদিনও খাটলো না, এটার জন্য অ্যান হবে 0। অ্যান হবে 0। মানে ব্যাপারটা হলো এরকম, আমি আজকে সকালবেলা তোমাকে 1 লাখ টাকা 5,000 টাকা দিলাম, বিকেলে গিয়ে বলতেছে আবার টাকা ফেরত, সুদ আর আসল সহ।
তুমি তাকে কি বলবা, তোমার আসল টাকা নিয়ে যাও, সুদ একদিনও আমি দিব না, সুদ তুমি পাবা না, কারণ আমি তো তোমার কাছে 1 মাস 1 বছর রাখি নেই, যখন চাইছো যখন দিছো তখনই আমি আবার তোমাকে ফেরত দিয়ে দিছি, সুদ হবে না? তোমার টাকা তো আমি কাজে লাগাই নাই, তোমার টাকা তো আমি আমার এখানে ফেলে রাখি নাই, সুদ দিব কেন? তাহলে আবারও মিশ্র নগদ প্রবাহের অঙ্ক যখন করবা খুব সাবধান, প্রত্যেকটা টাকার কত দিন কাটতেছে, কত মাস কাটতেছে, কত বছর কাটতেছে, এটা সবার আগে জানতে হবে, তা নাহলে তুমি অঙ্কগুলো সলভ করতে পারবে না। এবার আসো আমরা ফর্মুলাটা আলোচনা করি। আমি যদি এককালীন অর্থের ফর্মুলা একটু ফেরত যাই, তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + r⁴ n, এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য বের করার ফর্মুলা। আবার মিশ্র নগদ প্রবাহে খেয়াল করো, আমি কি লিখেছি, ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + r⁴n, একই রকম হয়ে গেল, একই রকম হবে, কিন্তু মনে রাখতে হবে মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে হচ্ছে মূলত একাধিক সিঙ্গেল অ্যামাউন্ট, একাধিক এককালীন অর্থ, অর্থাৎ একটা এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য বের করার জন্য তুমি যে ফর্মুলা করতেছো, অনেকগুলো অর্থের ভবিষ্যৎ মূল্য বের করার জন্য ওই একই ফর্মুলা, কিন্তু টাকার যতটা হবে ফর্মুলা ততটা হবে। যেমন ধরো এখানে আমি 3টা অর্থ বলেছিলাম, তাহলে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + r⁴n, তাহলে প্রথম বছরে 10,000 টাকা, 1 + r, n হবে গিয়ে 3, মনে আছে? যদি প্রথম বছরের শুরুতে রাখি এবং 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 আমি যদি 22 সালের শেষে গিয়ে জানতে চাই, তাহলে প্রথমটা n3, তাহলে প্রথম অঙ্কের জন্য সমাধানটা কীরকম হবে, এখানে হবে 10,000, n যদি 3 বছর হয় 3, সুদের হার 10% বা 0.10। পরের অঙ্কে n কত হবে, প্রেজেন্ট ভ্যালু 20,000 টাকা, এখানে হবে 20,000 টাকা, n হবে গিয়ে এখানে 2। পরের অঙ্কের যদি এটা ডিসেম্বর ধরি আমি, তাহলে n হবে প্রেজেন্ট ভ্যালু 5,000 টাকা, n হবে 1। এইভাবে সবগুলো সলভ করলে যা হবে। কি বুঝলা? সহজ জিনিস। মিশ্র মানে অনেকগুলা এককালীন, মিশ্র মানে অনেকগুলা এককালীন, মিশ্র মানে অনেকগুলা এককালীন, পার্থক্য একটি, মিশ্রতে একবার একটা অ্যামাউন্ট দেওয়া থাকে, এখানে একাধিকবার অ্যামাউন্ট দেওয়া থাকে, 2, 3, 4, 5টা অ্যামাউন্ট দেওয়া থাকবে। তুমি শুধু খেয়াল করবা কোন অ্যামাউন্ট কত সময় কাটতেছে, কোন অ্যামাউন্ট কত সময় কাটতেছে। যদি 3 বছর, প্রথমটা যেন 3, পরেরটা 2 বছর 2, পরেরটা 1 বছর 1, অথবা প্রথমটা 2, 1, 0, যা হয়। আশা করি মিশ্র নগদ প্রবাহের কীভাবে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে তোমরা জানতে পেরেছো। আমি বোর্ডটাকে ফ্রি করার জন্য মুছে দিচ্ছি, আমি বোর্ডটাকে ফ্রি করে দিতে চাচ্ছি। মিশ্র নগদ প্রবাহের পুরো বিষয়টি আমি মুছে দিলাম। এবার আমরা বৃত্তি বা বার্ষিক বৃত্তির এদিকটা চলে আসবো। মনোযোগ চাই আমি তোমাদের, আমি প্রত্যাশা করছি তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতেছো। আবার একটু রিভিউ করি, বোর্ডে কী লেখা আছে, ফিউচারগুলো বের করা শিখবো, আর এদিকে প্রেজেন্টগুলো বের করা শিখবো। আমি এই জায়গাটাকেও মুছে দিচ্ছি, দরকার নেই আমার এগুলো এখন আর। অনলাইন ক্লাসে কিছু বিড়ম্বনা থাকবে, তোমরা এগুলোকে সহজভাবে নেবে। আবার আমরা কি বের করব, স্যার ফিউচারগুলো বের করা শিখবো। আমরা কি বের করব, স্যার প্রেজেন্টগুলো বের করা শিখবো। ভালো কথা, আজকে আছে আমরা ফিউচারগুলো নিয়ে আলোচনা। ফিউচারগুলোতে 3 ধরনের অর্থের ভবিষ্যৎগুলো বের করতে হবে। এককালীন অর্থ, যেটা আমরা আলোচনা করে ফেলেছি, আবার বলে দিই, একবারই অর্থ এখানে রাখা হবে। 2, মিশ্র নগদ প্রবাহ অর্থ, অর্থাৎ অনেকবার টাকা রাখা হবে, যে অর্থ যতবার খাটবে ওই অর্থের জন্য n তত হবে, গেল। এবার বার্ষিক বৃত্তি বা বৃত্তি বা এনুইটি, আমি এটাকে বোঝার সুবিধার্থে বলে থাকি কিস্তি, আমি এটাকে বোঝার সুবিধার্থে বলে থাকি কিস্তির অঙ্ক। দেখো তেমন হয় না, তোমাদের বাড়িতে নিশ্চয়ই অনেক মা চাচি আছে যারা সমিতি করে, বিভিন্ন সমিতিতে প্রতি সপ্তাহের শেষে 100 টাকা 100 টাকা 100 টাকা করে, প্রতি সপ্তাহের শেষে 50 টাকা করে জমা রাখে, অথবা প্রতি মাসে মাসে টাকা রাখে, অথবা তুমি অনেকেই জানো যে বিমা করে রেখেছে, বছরে একটা করে কিস্তিতে 20,000 টাকা, প্রতি বছর একটা করে কিস্তি, প্রতি বছর একটা করে কিস্তি, প্রতি বছর একটা করে কিস্তি। 1 বছর শেষ হয় 20,000 টাকার কিস্তি, আবার আরেক বছর শেষ হয় 20,000 টাকার আরেকটা কিস্তি, আবার আরেক বছর শেষ হয় 20,000 টাকার আরেকটা কিস্তি। এই যে বারবার একই পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর পর দেয়া হচ্ছে, এই টাকাগুলো ভবিষ্যতে কত টাকায় পরিণত হবে, এটা কিভাবে বের করে আমরা জানার চেষ্টা করব। তাহলে আবার শুরু করলাম, বৃত্তি বা বার্ষিক বৃত্তি। যখন একই পরিমাণ অর্থ একই সময়ের ব্যবধানে বারবার রাখা হবে,
সুদে আসলে কত টাকা পাবো। এই ধরনের প্রবলেমগুলোকে বলা হচ্ছে বৃত্তি বা বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি। আমি বুঝি, আমি বলি কিস্তি। আবার ধরো তুমি প্রতি বছর শেষে সোনালী ব্যাংকে 10,000 টাকা করে জমা রাখো। প্রতি বছর শেষে সোনালী ব্যাংকে 10,000 টাকা করে জমা রাখো। আমার এই কথার মধ্যে দুটো তথ্য দেওয়া আছে। আমি যে বললাম প্রতি বছর শেষে সোনালী ব্যাংকে 10,000 টাকা করে জমা রাখো, এখানে দুটো তথ্য আছে। যদি আমি আমার এই সেন্টেন্সটাকে বিশ্লেষণ করি, কীরকম? প্রথম তথ্য হচ্ছে গিয়ে প্রতি বছর, মনে করো 2020 সাল এবং প্রতি বছর শেষে ধরো, তাহলে 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে, আবার 2021 সালের 31শে ডিসেম্বর তারিখে, আবার 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে, এভাবে 10 বছর ধরে। আবার ধরো তুমি সোনালী ব্যাংকে প্রতি বছর শেষে 10,000 টাকা করে জমা রাখো। প্রতি বছর প্রতি বছর প্রতি বছর, সেন্টেন্সের মধ্যে প্রতি বছর শব্দটা রেখেছি আমি। কি বোঝাতে চাচ্ছি? বোঝাতে যাচ্ছি 1 বছর শেষে 10,000, 1 বছর শেষে 10,000, তৃতীয় বছর শেষে 10,000, চতুর্থ বছর শেষে 10,000, পঞ্চম বছর শেষে আবার 10,000, ষষ্ঠ বছর শেষে আবার 10,000, সপ্তম বছর শেষে আবার 10,000, অষ্টম বছর শেষে আবার 10,000, নবম বছর শেষে আবার 10,000, এইভাবে দশম বছর শেষে 10,000। তাহলে তুমি এখানে একটা ক্লু পেলা, সময়ের ব্যবধানটা হয় সমান। সময়ের ব্যবধানটা হচ্ছে সমান, সময়ের ব্যবধানটা হচ্ছে সমান, সময়ের ব্যবধানটা হচ্ছে সমান। ওই যে মা চাচিরা দেখবো প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তি, প্রতি শুক্রবার হলে একটা কিস্তি দেয়, প্রতি শুক্রবার হলে একটা কিস্তি দেয়। সপ্তাহটা শেষ হয় কিস্তি, সপ্তাহটা শেষ হয় কিস্তি, 7 দিন যায় কিস্তি, 7 দিন যায় কিস্তি। সময়ের ব্যবধান সমান হচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করো, 10,000 10,000 10,000 10,000 টাকা কিন্তু এমন হচ্ছে না যে প্রথম বছর 10,000, দ্বিতীয় বছর শেষে গিয়ে আবার 5,000, তৃতীয় বছর শেষে টাকাই দিল না, পঞ্চম বছর শেষে গিয়ে আবার 20,000 দিল, এমন কিন্তু বলতেছি না। টাকার পরিমাণটাও কিন্তু সমান। তাহলে যখন তুমি অর্থের সময় মূল্যের প্রশ্ন সলভ করতে গিয়ে দেখবে যে প্রতি বছর, প্রতি মাস, প্রতি ত্রৈমাসিক পর্বে, প্রতি 6 মাস পর্বে, প্রতি সপ্তাহে সময়ের ব্যবধানটা সমান, এবং যখন দেখবে টাকার পরিমাণটাও সমান, তখনই বুঝবে সেগুলো বৃত্তির অঙ্ক। তাহলে আমি যদি বলি বৃত্তির অঙ্কের দুটো বৈশিষ্ট্য আছে, এখানটা আমি একটু নিলাম সাদা জায়গা। কি কি? দুটো শর্ত যদি একসাথে পূরণ করে সেটাকে আমরা বৃত্তির অঙ্ক বলবো। দুটো শর্ত একসাথে পূরণ করলে আমরা সেটাকে বৃত্তির অঙ্ক বলবো। কি কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে সময়ের ব্যবধান। আমার হাতের লেখা খুব একটা সুন্দর না, তোমরা একটু বোঝার চেষ্টা করো আর আমার কথাগুলোকে খেয়াল করো, ফলো করো। সময়ের ব্যবধান সমান। যদি বলে ত্রৈমাসিক তাহলে 3 মাস পর পর, 3 মাস পর পর, আবার 3 মাস পর, আবার 3 মাস পর, আবার 3 মাস পর, আবার 3 মাস পর। যদি বলে ষান্মাসিক 6 মাস পর পর, তাহলে 6 মাস পর, আবার 6 মাস পর, আবার 6 মাস পর, আবার 6 মাস পর। যদি বলে বার্ষিক তাহলে প্রথম বছর শেষে, দ্বিতীয় বছর শেষে, তৃতীয় বছর, বছর 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 বছর। তাহলে প্রথম শর্ত হচ্ছে গিয়ে সময়ের ব্যবধান হতে হবে সমান। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত কি? টাকার পরিমাণ সমান। টাকার পরিমাণ হবে সমান। টাকার পরিমাণটাও সমান হবে। পূরণ করে এই দুটো শর্ত একসাথে যদি পূরণ করে তখনই সেটাকে বলা হবে বার্ষিক বৃত্তি এর অঙ্ক। যদি এমন হয় যে কোনো একটা শর্ত পূরণ করলো, এটাকে কিন্তু আর অ্যানুইটি বলা যাবে না। যে কোনো একটা শর্ত যদি পূরণ করে সেটা হয়ে যাবে মিশ্র নগদ প্রবাহের অঙ্ক। একটু আগে যেটা আলোচনা করছিলাম, 1 বছর পর পর কিন্তু টাকার পরিমাণ সমান না, মিশ্র, বার্ষিক বৃত্তি হচ্ছে না। আর এখানে সময়ের ব্যবধানও সমান, টাকার পরিমাণও সমান। আমরা ফান করি ক্লাসে এই বিষয়টাকে নিয়ে, যে ধরো তোমাকে আমার এখানে এই ফানটা করা ঠিক হচ্ছে কিনা অনলাইনে আমি বুঝতে পারতেছি না। তোমরা যদি অড মনে করো তাহলে আমি সরি। ধরো তোমাকে অপশন দেওয়া হলো বাবা তোমাকে বিয়ে দিয়ে দিব। তোমার বাবা তোমাকে অফার দিল যে তোমাকে বিয়ে দিয়ে দিব, বলো কী ধরনের মেয়ে তোমার পছন্দ। তো তুমি খুব মিষ্টি করে বলতেছো আমার দুটো শর্ত কি, এক, মেয়েকে হতে হবে পরমা সুন্দরী, আর 2 নম্বর শর্ত দিচ্ছ তাকে হতে হবে কোটিপতির মেয়ে। অর্থাৎ তুমি রাজত্ব চাচ্ছ, রাজকন্যাও চাচ্ছ। শর্ত কয়টা দিচ্ছ? 2টা। বলতেছো 2টা শর্ত একসাথে পূরণ হলে তবেই আমি বিয়ে করব। আসলে তোমার বিয়ে করার ইচ্ছা নাই। এখন খেয়াল করো, পরমা সুন্দরী একটা মেয়ে পাওয়া গেলে কিন্তু গরিবের মেয়ে, তুমি বলছো না শর্ত দ্বিতীয় 2টা পূরণ হয় না, বিয়ে করবো না। অথবা একটা কোটিপতির মেয়ে পাওয়া গেলে কিন্তু দেখতে এতটাই বিশ্রী যে তুমি তাকে আর সহ্য করতে পারছো না, তাও তুমি বিয়ে করবে না। তাহলে এই যে দুটো শর্ত একসাথে পূরণ হলেই যে তুমি বিয়ে করতে রাজি হচ্ছ,
এটাই হচ্ছে কি তোমার এনইউটির ক্ষেত্রে কনসেপ্টটা, যে সময়ের ব্যবধান সমান হবে প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত টাকার পরিমাণও সমান হবে, তবেই কেবল আমি এটাকে বার্ষিক বৃত্তির অঙ্ক ধরে ফর্মুলা দিয়ে করতে পারবো। তাহলে বার্ষিক বৃত্তির ক্ষেত্রে আমরা যেটা জানলাম, মুছে দেই আমি এই জায়গাটা, দুটো শর্ত অ্যাট এ টাইম পূরণ করতে হবে, সময়ের ব্যবধান সমান হবে, টাকার পরিমাণ সমান হবে, তা না হলে বৃত্তির অঙ্ক বলা যাবে না। খেয়াল করো, বার্ষিক বৃত্তিকে আমি আবার দুই ভাগে ভাগ করেছি। বার্ষিক বৃত্তি বা কিস্তি যেভাবেই বলো না কেন, আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সাধারণ বৃত্তি, একটা অগ্রিম বৃত্তি। সাধারণ বৃত্তি, অগ্রিম বৃত্তি, এই দুটো বিষয় এখন আমরা জানার চেষ্টা করব। প্রথমে বলে নিই, সাধারণ আর অগ্রিম বলতে আমরা আসলে কী বুঝাচ্ছি? কিছুই না। কখন দেওয়া হবে কিস্তিটা? সপ্তাহের শুরুতে না সপ্তাহের শেষে? কখন দেওয়া হবে কিস্তিটা? বছরের শুরুতে না বছরের শেষে? এটি যখন তুমি বলবা যে বছরের শেষে 10,000 করে জমা দেওয়া হচ্ছে, তখন সেটা সাধারণ বৃত্তি। আর যখন তুমি বলবা যে প্রত্যেক বছরের শুরুতে, তখন সেটা হচ্ছে কি অগ্রিম। তাহলে সাধারণকে বোঝার সুবিধার্থে আমরা বলতে পারি শেষে, বোঝার সুবিধার্থে আমরা বলবো শেষে। যখন দেখবা প্রশ্নের শেষে শব্দটা উল্লেখ আছে, তখন সেটা সাধারণ বুঝবা। আর অগ্রিম, যখন তুমি প্রশ্ন দেখবে যে লেখা আছে শুরুতে, তখন বুঝবে সেটা অগ্রিম। দুটো সেন্টেন্স বলি। মিস্টার করিম সোনালী ব্যাংকে প্রতি বছর শেষে 10,000 টাকা জমা রাখেন। সোনালী ব্যাংক যদি 10% সুদ প্রদান করে, সুদে আসলে তিনি 10 বছর পরে কত টাকা পাবেন? খেয়াল করো, প্রতি বছর শেষে সময়ের ব্যবধানগুলো সমান হচ্ছে এবং 10,000 টাকা করে, টাকার পরিমাণ সমান। তাহলে বৃত্তি, ভালো কথা বুঝলাম, বৃত্তি ঠিক আছে, দুটো সাথে একসাথে পূরণ করছে, এটা বৃত্তির অঙ্ক। কিন্তু পাশাপাশি কি শেষে বলতেছে, তাহলে এটা সাধারণ বৃত্তির মধ্যে পড়ে গেল। এখন যদি আমি অন্যভাবে বলি, মিস্টার করিম প্রতি বছরের শুরুতে 10,000 টাকা করে জমা রাখতেছেন। মিস্টার করিম প্রতি বছরের শুরুতে 10,000 টাকা করে জমা রাখতেছেন সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংক যদি 10% সুদ প্রদান করে, তাহলে সুদে আসলে তিনি 10 বছর করে কত টাকা পাবেন? এখনও একই অবস্থা, সময়ের ব্যবধান সমান, প্রতি বছরের শুরুতে টাকার পরিমাণ সমান, 10,000 স্যার দোনো শর্ত পূরণ করছে, এটা এমনিটির অঙ্ক, নো প্রবলেম। পাশাপাশি আপনি বলছেন প্রতি বছরের শুরুতে, তার এটা অগ্রিম হয়ে গেল বা শুরুতে বলার কারণে এই ফর্মুলা, আর সাধারণ হলে এই ফর্মুলা। এখানে কিন্তু দুটো জিনিস, হ্যাঁ খেয়াল করো, এই দিক দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি সাধারণ বৃত্তি, অগ্রিম বার্ষিক বৃত্তির ক্ষেত্রে। তাহলে আজকে এই ক্লাসে আমি এখন মধ্যে কী আলোচনা করার চেষ্টা করলাম, যদি একটু সামারি করি, কিছুই না, অর্থের সময় কী জিনিস? স্যার আজকে টাকার ক্ষমতা ভবিষ্যতে টাকার চেয়ে বেশি, আজকে টাকা দিয়ে আমি যা কিনতে পারবো ওই একই পরিমাণ অর্থ দিয়ে ভবিষ্যতে আমি তা কিনতে পারবো না। এই কনসেপ্ট হচ্ছে অর্থের সময় মূল্য। মানুষ যে বলে বাজারের জিনিসপত্রের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন, ঘোড়ার ডিম, ছাতা, কিছুই না, আসলে টাকার দাম কমে গেছে। আগে কম টাকাতে যা পাওয়া যেত, এখন তা কিনতে আমাকে বেশি টাকা দিতে হচ্ছে, কারণ আগের কম টাকার ক্ষমতা বেশি ছিল, এখন বেশি টাকার ক্ষমতা কমে গেছে। এই বিষয়টি হচ্ছে অর্থের সময় মূল্য। বর্তমান মূল্যটাকে আমরা কেন পছন্দ করতেছি? স্যার বর্তমান আমি তো ভোগ করতে পারবো, ভবিষ্যতে টাকা পেলে আমি তো বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি, বা ভবিষ্যতে যে আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে টাকা দেবে, সে দিতে নাও পারে। বিনিয়োগ করার সুবিধা, আমি এখন বিনিয়োগ করতে চাই, এখন টাকা দরকার, ভবিষ্যতে আমি বিনিয়োগ করবো কি করবো তার কোনো সিদ্ধান্ত না, তা অনিশ্চিত। কাজেই আমি নানান কারণে বর্তমান মূল্যটাকে বেশি পছন্দ করি। অর্থের সময় মূল্য কেন করতেছি? প্রকল্প মূল্যায়ন করার জন্য, প্রকৃত অবস্থা জানার জন্য, আমি অনেক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অর্থের সময় মূল্য আমার কাজে লাগবে। এই ছিল আমার অর্থের সময় মূল্যের তাত্ত্বিক বিষয়গুলো। পাশাপাশি আরও অনেক বিষয় তোমরা জেনে নিবা। সুদ দুই প্রকার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। কাকে বলে? সরল সুদ কী জিনিস? সুদের উপর সুদ হবে না, শুধু আসল টাকার উপর সুদ হবে, একই পরিমাণ সুদ বারবার দিয়ে যাবে। আর চক্রবৃদ্ধি দেখা যাচ্ছে যে প্রথম বছরের সুদের উপর যা সুদ দিলে, দ্বিতীয় বছর গিয়ে আবার ওই সুদ এবং আসল একসাথে যোগ করে তার উপর সুদ হবে, তৃতীয় বছর গিয়ে আবার সুদ এবং আসলের সাথে যোগ করে তার উপর সুদ হবে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হওয়ার কারণে সুদের পরিমাণটা বেড়ে যায়। কী বের করবো আমরা এই অঙ্কে? ফিউচার ভ্যালু বের করবো, প্রেজেন্ট ভ্যালু বের করবো। আমি আজকে প্রথম ভিডিওটাতে ফিউচার ভ্যালু আলোচনা করেছি। এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য, মিশ্র নগদ প্রকার ভবিষ্যৎ মূল্য এবং সাধারণ বৃত্তি এবং বৃত্তি আবার দুই প্রকার পেলাম, সাধারণ বৃত্তি, অগ্রিম বৃত্তি। সাধারণ মানে কি? বছরের শেষে, মাসের শেষে, ত্রৈমাসিক শেষে, যখন তুমি মেয়াদ শেষ হওয়ার শেষে দিবা সাধারণ। আর যখন অগ্রিম হয়ে যাবে প্রতি বছরের শুরুতে। দেখো সাধারণের ফর্মুলা কি? a/r × 1 + r টু দি পাওয়ার n -1, 1 + r টু দি পাওয়ার n, সেখান থেকে -1 করবা, যে রেজাল্ট হবে তার a/r দিয়ে গুণ করবা। যখন অগ্রিম হবে তখন ফর্মুলাটা কীরকম হয়ে যাচ্ছে? দেখো এই অংশটুকু আর এই অংশটুকু একদম একই রকম, হুবহু। তাহলে সাধারণ বার্ষিক বৃত্তির যে ফর্মুলা, এটা অ্যাজ ইট ইজ বসবে। অগ্রিম হওয়ার কারণে তার সাথে অতিরিক্ত বাংলা চলে আসছে 1 + r। ক্লিয়ার? এবার একটা নতুন জিনিস আমি অ্যাড করবো এর সাথে, 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে
চক্রবৃদ্ধিকরণ যদি একাধিকবার হয়, চক্রবৃদ্ধিকরণ যদি একাধিকবার হয়, এই বিষয়টা কি? চক্রবৃদ্ধিকরণ একাধিকবার হওয়ার বিষয়টা কি, এটা আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। এখন যদি তোমরা জেনে রাখো, যদি একাধিকবার হয় তাহলে সুদের হার আর এবং এর মধ্যে একটু পরিবর্তন আসবে, আর এবং এর মধ্যে একটু পরিবর্তন আসবে, এটা আমি পরের ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, ক্লাসটা বোঝার চেষ্টা করবে, এবং যে অংশটা বুঝবো না সেটা তোমরা পেছনে ব্যাক করে গিয়ে দেখে নিবা। এক ক্লাস বারবার দেখার সুযোগ আছে অনলাইন প্ল্যাটফর্মে, এটার কিছু ভালো দিকও আছে। আর পাশাপাশি তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যদি তোমরা কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। আমার ফোন নম্বরটা যদি আমি এখানে লিখে দিই 01911086555, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি শুধুমাত্র ক্লাসগুলোকে রেখেছি, আমার ব্যক্তিগত কোনো কিছু নেই, এবং এখানে কমার্শিয়াল কোনো বিষয় নেই, পলিটিক্যাল কোনো বিষয় নেই, রিলিজিয়াস কোনো বিষয় নেই, কেবলই পড়াশোনা, অ্যাকাউন্টিং, ফিনান্স, এই জাতীয় বিষয়গুলো আলোচনা থাকবে এখানে। তোমরা ক্লাসগুলো করবে, আশা করি তোমরা ক্লাসগুলো থেকে উপকার পাবে। আর আজকে এই পর্যন্তই। তোমাদেরকে আগামী ক্লাসে অগ্রিম শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায়।